হৃদমায়ের প্রেমগাথা লিখেছেন রেক্তা ইসলাম মায়া। সন্ধ্যা ৭:১৭। চাঁদবিহীন আকাশটা অন্ধকার বটে। শহর জুড়ে কৃত্রিম আলোর মেলা। রাস্তার দুধারে হলুদ আলোর ল্যাম্পপোস্ট থেকে শুরু করে উঁচু উঁচু বিল্ডিং এর ফাঁকে ফাঁকে শুধু যান্ত্রিক আলোর চোখে পড়ছে মায়ার। ৭তলা ভবনের ৩য় ফ্লোরে দাঁড়িয়ে সে। খোলা বেলকনি জুড়ে মুক্ত হাওয়ার আভাস। যান্ত্রিক শহরে টিং-টং শব্দ তুলে পারাপার হচ্ছে হুটতোলা রিকশাগুলো। অল্প শীতের আভাসে গায়ের ওড়নাটা টেনে চাদরের মতন জড়ালো মায়া। হাতে মায়াদের পারিবারিক ফোন, অথচ দৃষ্টি অদূরে রাস্তায়। মন খারাপে মায়ার উদাসীনতা ওর চেহারায় দৃশ্যমান। দুপুরে হৃদের সাথে মুরাদপুরের এই ফ্ল্যাটে উঠেছিল মায়া। তখন থেকে এখন অব্দি এই ফ্ল্যাটেই আছে সে। মায়াকে নিজের ফ্ল্যাটের চাবি দিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে যায় হৃদ নির্বাচনের কাজে। বলেছিল জলদি ফিরবে, কিন্তু এখনো অব্দি পাত্তাও নেই। কোথায় আছে মায়া জানে না। তবে মায়ার তদারকির জন্য একজন বয়স্ক মহিলা আছে এই ফ্ল্যাটে। ওনার নাম সম্ভবত স্বপ্না আপা। মায়া শুনেছিল রাহাতকে এই নামে ডাকতে মহিলাটিকে। বর্তমানে তিনি রান্না করছেন হয়তো। আর মায়া হৃদের রুমের বারান্দায় দাঁড়িয়ে অন্ধকার আকাশে লুকায়িত তারার সন্ধানে আছে। জুই মায়া দুইজনের হাতেই যে ফোনটা আরিফ দিয়েছিল সেটা বর্তমানে মায়ার হাতে আছে বলেই জুইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছে না মায়া। আর না নিজের বাড়ির খবর পাচ্ছে কোথাও থেকে। মায়ার মন ভীষণ ছটফট করছে বাড়ির খবর জানতে। মায়ার বিয়ের খবরটা নিশ্চয় এতক্ষণে সবার কানে পৌঁছে গেছে। মুক্তা নিশ্চয়ই জানিয়েছে সেটা। কিন্তু মায়া সবার সাথে যোগাযোগ করবে কিভাবে? জুই ছাড়া আপাতত মায়া কারোর সাথে যোগাযোগ করার সাহস করতে পারছে না। আরিফ তো পূর্ব থেকে মায়ের উপরে রাগান্বিত ছিল, আর আজ থেকে মুক্তাও সেই দলে যোগ হলো। আর এখন নিশ্চয় মায়ার পুরো পরিবারও মায়ের উপরে ভীষণ রেগে আছে, যার জন্য মায়া চাইলেও সাহস করে কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। বাড়িতে কার কি পরিস্থিতি সেটাও জানতে পারছে না, যার জন্য মায়ের মনের ভীষণ ছটপটে ব্যাকুল হয়ে আছে জুইয়ের সঙ্গে যোগাযোগ করতে। জুই তো মায়ার থেকে বেশ একটা দূরত্বে নেই, মাত্র 10 মিনিটের রাস্তা। ওদের মুরাদপুরের বাসাতেই আছে জুই, আর মায়া আছে হৃদের বাসায়। দুটো বাসার দূরত্ব বেশি না, মাত্র 10 মিনিটের রাস্তা। হৃদের অনুপস্থিতিতে মায়ার বেশ কয়েকবার চেয়েছিল নিজের বাসায় চলে যেতে, কিন্তু হৃদের ভয়ে যেতে পারেনি। তাছাড়া এই মুহূর্তে আরিফের সামনে বা কিভাবে দাঁড়াবে মায়া? সেই মুখ তো অনেক আগেই হারিয়েছে ও। আজ আবার নতুন করে হারালো মায়ার জন্য মুক্তাকে সবার কাছে অপমানিত হতে দেখে। আজকে যাবতীয় ঘটনা নিশ্চয় আরিফের কানেও গেছে। এখন তো মায়া আরো খারাপ হয়ে গেল আরিফের সামনে। বিষাক্ত মনস্তাত্ত্বিক ভাবনায় মায়ের মন বিষিয়ে উঠল তিক্ততায়। ফুঁপিয়ে কেঁদে উঠল গ্রিল চেপে। বাস্তবতা এত কঠিন মায়ার জানা ছিল না। মায়া না চাইতেও নিজের পরিবারের মানুষকে মানুষকে বারবার আঘাত করছে অজান্তে। মায়ার ফুঁপানো কান্নার মাঝেই হাতের ফোনটা ভু ভু শব্দ করে কেঁপে উঠল। চমকে ওঠার মতন তাড়াহুড়োয় গ্রিল থেকে মাথা তুলে ফোনের দিকে তাকাতেই চোখে পড়ল স্ক্রিনে থাকা আরিফের নাম্বারটির দিকে। আজ 3 মাস পর আরিফের সঙ্গে কথা হবে ভেবেই মনটা যেন খুশিতে নেচে উঠল। ঠিক তেমনই ভয়ার্থ হলো যদি কোনো খারাপ সংবাদ শুনতে পাই সে ভয়ে। মায়া এক মুহূর্তের জন্য মনে মনে দোয়া করল যাতে ওর পরিবারের কারোর কিছু না হোক, তাহলে মায়া নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। আতঙ্কিত মায়া
মুঠোয় ফোন চাপলো ভয়ে। কম্পিত হাতে কম্পন দৃঢ় হলো যখন প্রথমবার কল কাট হওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয়বারের মতন ফোনটা তৎক্ষণাৎ কেঁপে উঠল হলো তখন। মায়া ভয়ে দৃঢ়তায় পেছালো। দুঃসংবাদের আভাসের ভয়ে ভয়ে ফোনটা কানে তুলে কম্পিত স্বরে বলতে চাইল, হ্যালো ভাই। মায়ার কথা শেষ করার আগেই জুই তাড়াহুড়োয় অস্থির ভঙ্গিতে বলল, ভাই না, আমি ঋতু, জুই। জুইয়ের গলায় যেন জান ফিরে পেল মায়া। প্রাণ ভরা নিঃশ্বাসে অস্থিরতায় বলল, জুই কই তুই? তোর সাথে যোগাযোগ করার জন্য জান বেরিয়ে যাচ্ছিল আমার। বাড়ির সবাই। মায়ার অস্থিরতার কারণ বুঝতে পেরে জুই মায়ার কথা শেষ করতে না দিয়েই বলল, তুই বাড়ির জন্য টেনশন করিস না, আপাতত সব ঠিক আছে। এখনো বাড়িতে কিছু জানানো হয়নি। আরিফ ভাই বা মুক্তা আপু কেউই বাড়িতে এখনো জানায়নি তোর বিয়ের বিষয়টা। জুইয়ের কথায় মায়া ভীষণ আশ্চর্য হলো। আজকের ঘটনার পর অন্তত মায়ের বড় বোন মুক্তার দ্বারা তো নয়, বিয়েটা ওর পরিবারের থেকে লুকিয়ে থাকার কথা নয়, অন্তত মায়ের বড় বোন মুক্তার দ্বারা তো নয়। মায়ের জন্য সবাই কত মুক্তাকে অপমান করলো, অথচ মুক্তা এখনো মায়ের বিষয়ে চুপ। তাছাড়া আজকের ঘটনার পর মায়া আশা করেনি ওর বড় ভাই বোন চুপ থাকবে এই বিষয়ে। মায়া ভারী আশ্চর্যের ন্যায় চোখের পানি মুছতে মুছতে আশ্চর্য গলায় ফের জুইকে শুধিয়ে বলল, আরিফ ভাই, মুক্তা আপু কেউ বাড়িতে কিছু বলেনি না? সত্যি? মিথ্যা বলবো কেন? আমার না বিশ্বাস হচ্ছে না জুই। বিশ্বাস না হওয়ার কি আছে আজব? যা সত্যি তাই তো বললাম। তবে মুক্তা আপু অনেক কান্না করেছিল। আরিফ ভাইকে সবটা জানাই তোর বিষয়ে। আপু আমাদের বাড়িতেও তোর বিষয়টা বিয়েটা জানাতে চেয়েছিল, কিন্তু আরিফ ভাই নাকি না করেছেন এখন কোনো কিছু না জানাতে। মায়া দ্বিতীয়বারের মতন আশ্চর্য হলো জুইয়ের কথায়। আরিফ পরিবারের কাউকে জানাতে নিষেধ কেন করেছে সেটা বুঝতে না পেরে মায়া বলল, কেন? মায়ের কথায় জুই দীর্ঘশ্বাস ত্যাগ করে রোহেশ হয়ে বলল, নিহাল আঙ্কেল নাকি আমাদের বাড়িতে যেতে চেয়েছেন বড় চাচার সাথে কথা বলতে, কিন্তু আরিফ ভাই নাকি নিহাল আঙ্কেলের থেকে 2 দিন সময় চেয়েছেন। তোর বিয়ের খবরটা এখনো বাড়িতে জানানো হয়নি, তারপর চেয়ারম্যান বাড়ির সঙ্গে তোর বিয়েটা পুরোপুরি ভাঙেনি, সেজন্য আরিফ ভাই চাচ্ছেন আগে আমাদের বাড়িতে তোর বিয়ের ব্যাপারটা সবাইকে জানাবে, তারপর সকলকে বুঝিয়ে সুঝিয়ে প্রস্তুত করে নিহাল আঙ্কেলকে আমাদের বাড়িতে নিতে। কারণ নিহাল আঙ্কেল সম্মানিত মানুষ, ওনার সাথে কোনো রকম বিভ্রান্তিকর পরিস্থিতি হোক সেটা ভাই চায় না বলে এর জন্যই মূলত মুক্তা আপুকেও বলেছেন আপাতত চুপ থাকতে, অন্তত আরিফ ভাই বাড়িতে না যাওয়া অব্দি। তুই তো জানিস আব্বা চাচা কেমন জেদি মানুষ। জুইয়ের কথায় মায়া চুপ করে গেল। মায়ের সাথে আরিফ কথা বলে না আজ বিগত 3 মাস। মন কষাকষির পর্বটা এখনো চলতি ভাই বোনের মাঝে, অথচ আরিফ সর্বদা ভাইয়ের দায়িত্ব থেকে এক বিন্দুও পিছপা হয়নি। বড় ভাইয়ের মতন মায়াকে কেবল বিপদ থেকে আগলিয়ে রাখার চেষ্টা করে। গুমোট মায়া গ্রিলের পাশ থেকে সরে বসলো সোফায়। খোলা বারান্দার জয়েন্ট সোফায় বসতে বসতে আরিফের খোঁজ নিয়ে বলল, আরিফ ভাই কই জুই? ভাই নিচে গেছে খাবার আনতে। সেই ফাঁকে তোকে আমি ভাইয়ের নাম্বার থেকে কল দিলাম। তুই কি এখন হৃদ ভাইয়ের সঙ্গেই থাকবি ঋতু? মায়া হতাশায় ডুবে বলল, জানি না, উনি তো বলেছেন আমাকে নাকি সঙ্গে নিয়ে ঢাকা যাবেন, এখানে আর রাখবেন না, কলেজেও নাকি ট্রান্সফার করাবেন ঢাকায়। মায়ের কথায় জুই
অস্থির বোধ করলো। দুইজন হুটহাট একত্রে থাকার সিদ্ধান্তটা কেমন জানি লাগলো জুঁয়ের। মায়াকে হুট করে হৃদ নিয়ে যাবে ভাবেনি জুঁই। তাছাড়া মায়ারও নিজের পরিবারের পারমিশন ছাড়া এইভাবে হৃদের সঙ্গে চলে যাবে সেটাও ভাবেনি ও। অন্তত ওদের পরিবারের ঝামেলা মিটে গেলে তখন দুই পরিবারের সম্মতিতে একত্রে বসবাস করলে বিষয়টা আরো সুন্দর দেখাতো, এমনটা জুঁয়ের ধারণা। কিন্তু মনের অস্থিরতায় জুঁই মায়াকে বিষয়টা খোলাসা করে বলল না, বরং ভেতরে চেপে গেল। মায়া জুঁইকে চুপ করে যেতে দেখে ফের বলল, আরিফ ভাই আমার খোঁজ করেছিল জুঁই? না। জুঁইয়ের কথায় মায়া আবারও অবিশ্বাসের ন্যায় শুধিয়ে বলল, ভাইয়া জানতে চাইনি আমি কোথায় আছি? জুঁই আত্মবিশ্বাসের সঙ্গে বলল, না, ভাইয়ার মনে হয় জানে তুই হৃদ ভাইয়ের সঙ্গেই আছিস সেটা। জুঁইয়ের কথায় মায়া উত্তর করতে পারল না। ছোট শব্দে বলল, ও আচ্ছা শোন ঋতু, কাল কলেজ যাবি না? আমার তোর সঙ্গে অনেক কথা আছে। মায়া তৎক্ষণাৎ উত্তর আসলো তক্ষুনি, যাবো। জুঁই খানিকটা সন্দেহ নিয়ে বলল, হৃদ ভাই দেবে? ওনাকে বলেই যাব। আচ্ছা আয়, আমি অপেক্ষা করব কলেজে। জুঁইয়ের কথাটা মায়ার তাড়াহুড়ো শুধিয়ে বলল, তুই কলেজে না, আমার কাছে আসবি জুঁই। আমার এখানে কোনো জামা কাপড় নেই, তুই সকালে আসার সময় আমার জন্য কাপড় আর বইগুলো নিয়ে আসবি, কেমন? আমি অপেক্ষা করব। আচ্ছা আসবো, এখন রাখি, বাই। আচ্ছা। টুট টুট শব্দে কল কেটে যেতেই মায়া কান থেকে ফোন নামিয়ে কোলের উপর রাখল। স্বাভাবিকের ন্যায় শ্বাসরুদ্ধে গোমোট নিঃশ্বাসটা যেন স্বস্তিতে ছাড়ল। প্রথমে বাড়ির কথা ভেবে মনটা যেমন অস্থির ব্যাকুল হয়েছিল সেটা এখন আর নেই। অনেকটা স্বস্তি হালকা হলো জুঁইয়ের সাথে কথা বলে। মায়ের অন্ধকার খোলা আকাশের দিকে তাকিয়ে স্বস্তি আর ভালো লাগার খুঁজে পেল। কয়েক পলক আকাশের দিকে তাকিয়ে থেকে অচিরে ভাবনায় হঠাৎ করে রাফার খেয়াল আসলো। মায়ার স্বাভাবিক মুখটা রাগের প্রকাশ পেল। চট করে কোলের ফোনটা উঠিয়ে কন্ট্যাক্ট নাম্বারে রাফার খোঁজ করল। খোঁজাখুঁজি করে রাফার নাম্বার পেয়ে কল মেলানোর আগেই কেউ বলল, কি ম্যাডাম কি করেন? মায়া চমকে ওঠার মতন তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো পাশে। বারান্দার দরজায় হৃদকে দাঁড়িয়ে থাকতে দেখে তাড়াহুড়োয় রাফার কল কেটে ফোন লুকালো পেছনে। আমি কিছু দেখি না। মায়ের কথায় হৃদ কপাল কুঁচকালো। দরজার সামনে থেকে মায়ের দিকে এগিয়ে আসতে বলল, কি দেখবেন? আমি বললাম কি করেন আর আপনি সোজা দেখাদেখিতে চলে গেলেন। কি ব্যাপার, মোডে আছেন মনে হয়? নিজের কথায় মায়া নিজেই ফেঁসে গেছে। হঠাৎ হৃদের উপস্থিতি ছিল ওর কাছে অনাকাঙ্ক্ষিত, সেজন্যই মায়া হৃদকে দেখে সেই দুপুরের কথা মনে করে ভুল উত্তর করে ফেলল। মায়া নিজের কথা শুধরাতে চেয়ে মিনমিন গলায় বলল, আসলে আমি ভুল কিছু দেখি না বলে ফেলেছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি মুডে নেই? মায়া অবুঝের ন্যায় মাথা নাড়িয়ে অসম্মতি দিতে হৃদ আবছা আলোয় মায়ার মুখোমুখি এসে দাঁড়ালো। গায়ে তার এখনো সকালের পোশাকটা জড়িয়ে। ব্যস্ততা এমন যে 2 মিনিটের স্বস্তি নেই। তারপরও হৃদ মায়ের টানে বাসায় ফিরল শত কাজ ফেলে, দুইজনের একত্রে কিছুটা সময় কাটাবে বলে। নিচে আসিফ সহ আরো বেশ কিছু ছেলেপেলে বসে অফিসে। হৃদের হাতের ঘড়িটা খুলে সোফার সামনের টেবিলের উপরে রাখতে বলল, সমস্যা নেই ম্যাডাম, আমি আপনার মুড চালু করতেই আসলাম। আমার উপরে ছেড়ে দিন আপনার মুড। হৃদের কথায় মায়া সিটিয়ে গেল। দুপুরের কথা
করে ভয়ও হলো। হৃদের হাতের ফোনটা একইভাবে ঘড়ির পাশে রাখতে রাখতে বলল, ফোনটা দাও। মায়া হৃদের কথায় জড়সড় হয়ে পেছনে লুকিয়ে রাখা ফোনটা বের করে দিল হৃদকে। হৃদ আনলক করা ফোনটার গ্যালারিতে না গিয়ে সোজা ঢুকলো গুগল ওয়েবসাইটে। গুগলে সার্চ হিস্ট্রি স্ক্রল করতেই দেখতে পেল অসংখ্য বাংলিশ লেখার সঙ্গে সঙ্গে বেশ কিছু বাংলা টাইপও আছে সেখানে। হৃদ সচরাচর বাংলা পড়তে পারে না। জড়তা কাজ করে বাংলা পড়তে। তার পড়াশোনা থেকে শুরু করে সবটাই ছিল বাইরে, যার জন্য বলতে গেলে তার বাংলা নিয়ে পড়াশোনা হয়নি তেমন। তবে তার বাংলিশ পড়তে সমস্যা হয় না, যার জন্য গুগলের সার্চ হিস্ট্রিতে থাকা মায়ের যাবতীয় বাংলিশ লেখা পড়তেই হৃদের কপাল কুঁচকে আসে তীক্ষ্ণতায়। কেমন অদ্ভুত অদ্ভুত লেখা সব। জামাইকে কিভাবে পটাতে হয় তার পদ্ধতি কি কি, জামাইয়ের রাগ কিভাবে ভাঙাতে হয় তার পদ্ধতি, জামাইকে বউয়ের ভালোবাসায় পাগল বানানোর পদ্ধতি কি কি, জামাইয়ের মন পাওয়ার পদ্ধতি কি, সব লিখে লিখে পুরো গুগল সার্চ হিস্ট্রি ভরপুর। হৃদের জানা ছিল না এত সকল পদ্ধতির মাধ্যম যে গুগল বহন করে থাকে। জানলে অবশ্যই হৃদ নিজের বইয়ের ব্রেনও গুগলে খোঁজ করত। হৃদ ফোন থেকে দৃষ্টি সরিয়ে মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হাতের ফোনটা দেখতে দেখতে বলল, এসব কি লিখেছ এসব? গুগলে জামাইয়ের বউয়ের ভালোবাসার পাগল বানানোর পদ্ধতি কি কি বলল, জামাইয়ের মন পাওয়ার পদ্ধতি কি কি বলল, তারপর জামাই। হৃদের বাকি কথা শেষ করার আগেই মায়া চেঁচিয়ে উঠল। তক্ষুনি লাফিয়ে উঠে হৃদের থেকে ফোন কেড়ে নিতে চেয়ে উত্তেজনায় বলল, এই আমার ফোনটা দিন। ফোন দিন বলছি, বাজে লোক, মানুষের ফোন দেখেন কেন? ফোন দিন। মায়া হৃদের থেকে ফোন কেড়ে নিতে চাইলে হৃদের হাতটা উপরে তুলে নিল। ছোট মায়া হৃদের নাগাল না পেয়ে তৎক্ষণাৎ লাফিয়ে উঠে দাঁড়ালো সোফায়। হৃদের সঙ্গে কাড়াকাড়ি করতেই হৃদ নিজের এক হাত থেকে অপর হাতে ফোন সরাতে সরাতে বলল, এসব করে বেড়াও তুমি ফোনে? মায়া একইভাবে হৃদের থেকে নিজের ফোনটা নিতে চেয়ে জোরাজুরি করে বলল, আমার যা খুশি তাই করব, তাতে আপনার কি? আপনার ফোন, আমার ফোন দিন বলছি। আমার বউ, আমারই তো সব, তাই আমার দেখার দরকার আছে না আমার বউ আরো কি কি সন্ধান করে বেড়ায় গুগলে? হৃদের কথায় মায়া আরো অধৈর্যের ন্যায় হয়ে উঠে বলল, এই না প্লিজ, আর দেখার দরকার নেই, প্লিজ আমার ফোন দিন না প্লিজ। হৃদের কাছে ধরা পড়ে যাবার ভয়ে মায়া ছটপট বাড়ল। বিষয়টা বুঝতে পেরেই হৃদ দুষ্টু হাসল। বউকে হেনস্থা করতে তার দারুণ লাগছে। হৃদ এক হাতে মায়াকে বাধা দিয়ে অপর হাতটা উপরে তুলে ক্লিক করলো মায়ের সার্চ করা হিস্ট্রিতে। জামাইকে বউয়ের ভালোবাসায় পাগল বানানোর পদ্ধতি কি কি লেখাটায় ক্লিক করতে সঙ্গে সঙ্গে হৃদকে সাজেস্ট করলো বাংলা লেখার সঙ্গে আরো কিছু রোমান্টিক হেলদি ভিডিও। সবগুলো সাংসারিক ব্লগ ভিডিও টাইপের ছিল। তাতে খারাপ কিছু নেই, তবে হৃদ যেহেতু বাংলায় দুর্বল, সেহেতু সে বাংলা লেখাটা স্কিপ করে ইংলিশে চোখ বুলিয়ে ক্লিক করলো একদম নিচে থাকা ভিডিও ক্লিপে। 20 সেকেন্ডের অষ্টমিলনের ভিডিওতে ক্লিক করতেই হৃদ মায়ের চোখের সামনে ধরে বলল, চলো কয়েকবার ট্রাই করি। হৃদের হাতে ভিডিও প্লে দেখে মায়া লজ্জায় সিটিয়ে গেল। হৃদ থেকে ফোন না নিয়ে বরং পালাতে চাইল হৃদের মতিগতি বুঝে। হৃদকে ঠেলে নিজের থেকে দূরে সরাতে চেয়ে ধাক্কা দিতে দিতে বলল,
ছি, কত খারাপ আপনি, দূরে সরুন সরুন। মায়ের কথায় হৃদ কপাল কুঁচকে বলল, আপনি লিংক পাঠাতে পারেন, বসে বসে ভিডিও দেখতে পারেন, আর আমি প্র্যাকটিক্যালি দেখতে চাইলেই দোষ? মজা যখন নিচ্ছেন তখন আমার থেকেই নিন, নিলে দোষ কি? আমি পুরো ফিল দেব আপনাকে। ট্রাই করে তো দেখুন, একবার ভালো না হলে দ্বিতীয়বার ট্রাই করুন, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার। আমি তো বারবার রিপিট করতে ইচ্ছুক। হৃদের লাগামহীন কথায় মায়া লজ্জা আর ভয়ে চুপ করে গেল মুহূর্তেই। হৃদের থেকে পালাতে চেয়ে লাফিয়ে সোফা থেকে নামতে নামতে বলল, আমি বাড়ি যাব। মায়া দৌড়ে পালাতে চাইলে হৃদ তৎক্ষণাৎ পেছন থেকে মায়ের পিঠ চাপতেই পিঠ পেঁচিয়ে ধরতে ধরতে বলল, আমি আসলাম আর আপনি চলে যাবেন, সেটা কিভাবে হয় ম্যাডাম? আগের লেনদেনটা শেষ করি, তারপর যাইবেন। বলতে বলতে হৃদ দুই হাতে মায়ের পেট পেঁচিয়ে নিজের কাছে টানল। মায়া হৃদের থেকে বাঁচতে লাফালাফি করতে গিয়ে উল্টো বাধা পেল হৃদের হাতে। শক্তপোক্ত হৃদের সঙ্গে শক্তিতে পেরে উঠতে পারল না, বরং হৃদ মায়াকে দুই হাতে পেঁচিয়ে সোফায় চেপে ধরল বক্ষতলে। মুহূর্তের মাঝে হৃদের এক হাতে বন্দী হলো মায়ের দুই হাত, অপর হাতে মায়ের গায়ের ওড়নাটা টেনে নিচে ফেলতেই মায়া ছটফট করলো হৃদের থেকে ছাড়া পেতে। অধৈর্যের ন্যায় বলল, প্লিজ প্লিজ আমাকে ছাড়ুন ছাড়ুন। মায়ের হাত মাথার উপরে আড়াআড়ি ভাবে আটকে হৃদের এক হাতে। হৃদ সেই হাতে চাপ দিয়ে ঝুঁকে পড়ল মায়ের উপরে। অপর হাত মায়ের গাল চেপে ঠোঁট দুটো উঁচিয়ে ধরে বলল, সরি বউ, মাত্রই ধরলাম, আর এক্ষুনি ছেড়ে দিলে বিষয়টা পুরুষত্বে চলে আসবে আমার। বলতে বলতে হৃদ মায়ের ওষ্ঠে মত্ত হলো। 5 কি 10 সেকেন্ড যেতেই হৃদের রোম্যান্সে বাধা দিয়ে উচ্চস্বরে ফোনের রিংটং বেজে উঠল তক্ষুনি। মত্ত পরিবেশ মুহূর্তেই বিরক্তিকর হয়ে উঠল। তো তিরতির মেজাজে হৃদ মায়ের ঠোঁট ছেড়ে তাকালো টেবিলের উপরে থাকা ফোনটির দিকে। স্ক্রিনে আসিফের নামটি দেখতেই ক্ষিপ্ত মেজাজ আরো ক্ষিপ্ত হলো। এমন একটা সময় হৃদের মোটেও পছন্দ হয়নি কেউ ওকে ডিস্টার্ব করুক। হৃদ ওই অবস্থায় হাত বাড়িয়ে ফোনটা নিয়ে রিসিভ করে কানে ধরল। তিরতির মেজাজে চিবিয়ে চিবিয়ে বলল, হারামির বাচ্চা, আর সময় পেলি না কল দেওয়ার? হৃদের কথায় আসিফ তাড়াহুড়োয় বলল, ভাই, জসিমের লোক আমাদের দুটো ছেলেকে মেরে রাস্তায় ফেলে গেছে মাত্র। ছেলে দুটো হসপিটালে পাঠিয়েছি, আপনি যদি একটু আসতেন তাহলে ভালো হতো। একটা চিঠি পাঠিয়েছে আপনার আব্বার নামে, চিঠিতে লেখা ওরা নাকি খানবাড়ির রক্ত চায়। জসিম নামক উটকো ঝামেলার নামটা শুনতেই হৃদ বিরক্ত হলো। 2 দিন পর পর একই কাজ করে জসিম নামক লোকটা। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে হৃদের বাবার বিরুদ্ধে কাজ করে সবসময়। তবে এতদিন ছোটখাটো ঝামেলা করলেও আজকাল বড় বড় ঝামেলা করতে চলে আসে সে। হয়তো সামনে ইলেকশন বলে হৃদের বাবা সম্মান নষ্ট করতে চায় না জনগণের কাছে। মূলত এর জন্যই হৃদের রাজনীতি করা পছন্দ না। নেতাদের নামে সামান্য কিছু শুনলেই ভোট চলে যায় অন্যদিকে। পাপ চেটে দুদিনের পথ নিতে ইচ্ছুক নয় সে। তার যা দরকার আপোষে না পেরে জোর করে আদায় করার ক্ষমতা হৃদ খানের আছে বলে সে প্রথমেই চেয়েছিল জসিম নামক লোকটাকে ঠিকানায় লাগাতে, কিন্তু নিজের বাবার মহানতার কারণে পারছে না। আর এতে অতিষ্ঠ হৃদ। বিরোধী দলের প্রতি উদারতা দেখানোর কারণ সে বোঝে না। এই জসিমের ছেলেই তো ফাহাদের গায়ে হলুদের দিন রাতে
রাদিফের ওপর হামলা করেছিল। ভাগ্য সহায় থাকায় সে যাত্রায় রাদিফ বেঁচে যায়, কিন্তু হৃদও জসিমের ছেলেকে ছেড়ে দেয়নি। দুপা কেটে এখনো পঙ্গু হাসপাতালে ফেলে রেখেছে। সেজন্যই হয়তো জসিম লোকটা ছেলের পঙ্গুত্ব হওয়ার প্রতিশোধে হৃদের ছেলেপেলেকে আঘাত করছে। তবে বিষয়টা এবার বেশি বাড়াবাড়ি হয়ে গেছে হৃদের কাছে। এবার জসিমকে ঠিকানায় না লাগালেই নয়। বিরক্তিতে হৃদ আসিফকে কিছু বলবে তার আগেই বেখেয়ালি দৃষ্টি পড়ল নিজের বক্ষতলে শায়িত মায়ার দিকে। হৃদের কোঁচকানো কপালের ভাঁজ মুহূর্তেই সোজা হলো। দৃষ্টি ঘোরালো বইয়ের নিষ্পাপ মুখে। হৃদের হাতের ফোনটার আলো মায়ের মুখে ধরল। মুহূর্তেই চোখে পড়ল মায়ের ঘাড় বেঁকে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে একপাশে মুখ করে, অপর পাশে গাল হতে গলা অবধি মায়ের ঠোঁটের ছড়ানো লিপস্টিক লেপ্টে আছে। অতি ছোট দৃশ্যটা যেন হৃদের বুকে আঘাত করল। অজানা ভালো লাগায় তার ক্ষিপ্ত মেজাজ মুহূর্তেই শীতল হলো। কিছু জায়গায় হৃদ চাইলেও রাগ করতে পারে না, তার বউয়ের সামনে তো নয়। হৃদ মায়ের উপর ঝুঁকে পড়তে পড়তে পুনরায় ফোনটা কানে নিয়ে আসিফকে শোধালো, একটা কাজ কর আসিফ, তুই গাড়ি বের কর, আমি আসছি। আজ জসিমের বাড়িতে দাওয়াত খেতে যাব আমরা, কি বলিস? জি ভাই। হৃদ ফের শোধালো আসিফকে, আমি নিচে না আসা অবধি যেন তোর দ্বিতীয় কল না আসে আমার ফোনে, মনে রাখিস। জি ভাই। আসিফ কল কেটে দিতেই হৃদ মায়ের দিকে তাকিয়ে থেকে হাতের ফোনটা আস্তে করে রাখলো টেবিলের উপরে। পুনরায় একইভাবে মায়ের উপরে ঝুঁকে গলায় ডুবে মায়াতে মত্ত হতে হতে বলল, সরি বউ, তোমার সাথে কাটানোর সময়গুলো অনেক কঠিন মনে হচ্ছে। কাছে পেয়েও যেন হারিয়ে ফেলছি তোমায়। আমার হয়ে থেকো বউ, আমার তোমাকেই চাই, একবার নয় বারংবার। রাত ৩:১৫। রাতের শেষ প্রহরে ঘনিয়ে ভোর হতে চাইল। সবেমাত্র বাসায় ঢুকলো হৃদ। চারপাশে নিস্তব্ধ আর নিশ্চুপ পরিবেশ। এত রাতে নিশ্চয়ই কেউ জেগে থাকবে না। হৃদের পেছন পেছন আসিফও এসেছিল, তবে সে নিচতলায় চলে গেল নিজের বরাদ্দকৃত রুমে ঘুমাতে। জসিমের ম্যাটার শেষ করতে করতে তাদের এতটা সময় লেগেছে। আশা করা যায় আজকের পর জসিম বা তার লোকজন অন্তত হৃদের বাবার পেছনে লাগবে না। ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে থেকে লক করতে করতে আশেপাশে নীরব দৃষ্টিতে তাকালো হৃদ। ড্রিম লাইটের আলোয় জনমানবহীন বসার ঘরটা দেখে এগুলো নিজের কক্ষের দিকে। চাপানো দরজা ঠেলে রুমে ঢুকতেই চোখে পড়ল খালি ঘরটাকে। বুঝতে পারল মায়া হৃদের ঘরে ঘুমায়নি। হৃদ কক্ষের আলো জ্বালিয়ে এগোলো সামনে। হাতের চাবিটা ড্রেসিং টেবিলের উপরে রাখতেই মায়া সন্ধান করলো পুনরায় কক্ষে হতে বেরোতে। পরপর 2 কক্ষ চেক করে তৃতীয় কক্ষে প্রবেশ করতেই মায়ার দেখা মিলল সেইখানে। এলোমেলো পা ফেলে বিছানায় শুয়ে মায়া, তার চুল বিছানায় পেরিয়ে ফ্লোরে পড়ে। হৃদ এগিয়ে এসে ঘুমন্ত মায়াকে কোলে তুলে নিল। অন্ধকারে সেভাবে এসেছিল, ঠিক একই গতিতেই পরপর পা ফেলে চলল নিজের কক্ষে। মায়াকে বিছানায় শুয়ে বেড সাইডের আলো জ্বালিয়ে মায়ের গায়ে ব্ল্যাঙ্কেট জড়ালো হৃদ। ঠান্ডায় উষ্ণ আরাম পেতে মায়ের কাঁধ হয়ে শুলো গায়ের ব্ল্যাঙ্কেটটা টেনে। হৃদ কোমর ঝুঁকে মায়ের এলোমেলো খোলা চুল গুছাতে লাগলো। মেয়েলি কাজের ধারণা তার নেই, তাই মায়ার সকল চুল এলোমেলো অবস্থায় দরাবাঁধা করলো
পেঁচিয়ে বালিশের ওপরে রেখে উঠে দাঁড়াতে দাঁড়াতে বেখেয়ালি চোখ পড়ল ঘুমন্ত মায়ের নিষ্পাপ মুখে। অল্প আলোয় কেমন জলমল করছে মায়ার রূপ। হৃদ কপাল কুঁচকে হাঁটু গেড়ে বসলো মায়ের সম্মুখে। পরপর কপালে ভাঁজ ফেলে কপালে ভাঁজ ফেলে দৃষ্টি ঘোরালো মায়ের মুখে। এই মুখটা তাকে ভীষণ ডিস্টার্ব করে, অথচ এই মুখটার দিকে তাকালে সবাই বলে এই নারী কতই নিষ্পাপ, সে কাউকে জ্বালাতে পারে না। অথচ হৃদ জানে এই নারী কতটা ভয়ঙ্কর। হৃদের মতন শক্ত পার্সোনালিটির মানুষকেও এই নারী বাধ্য করতে পারে। এই তো আজ যেমন বাধ্য হয়ে বউয়ের সামনে ঝুঁকে আছে, এর থেকে বড় প্রমাণ কি হতে পারে। হৃদ কোঁচকানো কপালের ভাঁজ সোজা করল। মায়ের গালে আসা চুলগুলো সরিয়ে দিতে চেয়ে ঠান্ডা হাতে ছোঁয়া পেল মায়ের গালে। বরফের ন্যায় ঠান্ডা হাতের ছোঁয়া পেতেই ঘুমন্ত মায়া নড়ে উঠল অল্প। হৃদ নিজের ঠান্ডা হাতটা তবুও সরালো না মায়ের গাল থেকে, বরং আক্রোশে নিজের কাজ করল। মায়ের গালে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে নিজে ঠান্ডা হাতটা মায়ের গালে চেপে ধরল। মায়া আবারও নড়ে উঠতেই হৃদের দৃষ্টিতে নমনীয়তা দেখা গেল। দীর্ঘশ্বাস গোপন করে হৃদ বলল, আজকে তুমি বেঁচে গেলে বউ, তবে দিন আমারও আসবে, এই একই বিছানায় তোমার রাত জাগার সাক্ষী হবে। কথাটা বলে হৃদ নিজের উষ্ণ ঠোঁট ছোঁয়ালো মায়ের গালে। শব্দ করে চুমু খেলো পরপর একই জায়গায়। মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে মায়ের নাকে নাক, কপালে কপাল ঠেকিয়ে নিশ্চুপ রইল হৃদ। ধীরে বলল, আমার তুমি কখন আপন হয়ে গেলে বউ, তোমায় ছাড়া কিছু চলে না আমার, শূন্য আমি। মায়ের নাকে নাক ঘষে হৃদ উঠে দাঁড়ালো। কভার থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ঢুকলো ওয়াশরুমে। ঘুমন্ত মায়া ঘুমিয়ে থাকলো, টের পেল না হৃদের উপস্থিত খবরটা। আর না শুনতে পেল হৃদের না বলা ভালোবাসাময় কথাগুলো। হৃদের অব্যক্ত ভালোবাসার কথাগুলো আবারও মায়ের কাছে অপ্রকাশিত থাকলো। মায়া শোনা হলো না স্বামীর বলা ভালোবাসার কথাগুলো। হৃদ সময় নিয়ে গোসল করে একেবারেই বেরোলো। রাতের খাবার সে বাইরেই থেকে খেয়ে এসেছিল বলে দ্বিতীয়বার খাওয়ার প্রয়োজন পড়ল না। হৃদ হাতের টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে কফি মেশিনে নিজের জন্য কফি বানালো। হাতের কফিতে চুমুক দিতে দিতে পেছন ঘুরে তাকালো ঘুমন্ত বউয়ের দিকে। ভেজা চুল আর ধোয়া ওঠানো কফি মগ যেন নিস্তব্ধ পরিবেশ মোহিত করছে। হৃদ পেছনের সিটে কোমর ঠেকিয়ে বাম হাত গুজল পকেটে। ডান হাতের কফি মগে চুমুক বসাতে বসাতে ভাবল, বিয়ের পর এই প্রথম দুইজনের একত্রে বন্ধ দরজার ভেতরে রাত কাটাচ্ছে, অথচ তার বউ ঘুমিয়ে। এই রাতটা সুন্দর হতে পারত যদি তার বউ সঙ্গ দিত। ঘুমন্ত বউকে জাগ্রত করতে আপাতত তার মন নারাজ, সেও খানিকটা ক্লান্ত। সারাদিন পর রাতও পার হলো ব্যস্ততায়। 2 ঘন্টা ঘুমিয়ে আবারও বেরোতে হবে বাবার সঙ্গে। এখন আরো 2 দিন যাবে এইখানে ব্যস্ততার মধ্যে। ঢাকায় ফিরে যা করার করতে হবে ওদের বিয়ের ব্যাপারে। তবে যত যা কিছুই হোক না কেন, কোনোভাবেই সে বউকে তার হাতছাড়া করবে না। হৃদ যেখানে থাকবে তার বউ সেখানেই থাকবে। এতে দুই পরিবারের কথা সে শুনবে না, আর বউ তার ডিসিশনও তারই হবে। তার শ্বশুরবাড়ির মানুষ
মানুষ মানুক বা না মানুক, বিয়ে করার সময় যখন সম্মতি নেওয়া হয়নি, বিয়ের পর বউকে তার সাথে রাখার জন্য অন্য কারোর সম্মতি অন্তত হৃদ খানের প্রয়োজন নেই। দুই পরিবারের যদি কারোর হৃদের বিয়ে নিয়ে কোনো সমস্যা থাকে, সেখানেও হৃদ শুনতে যাবে না। তবে পরিবারের সবাই যদি তাদের বিয়ের সামাজিক আনুষ্ঠানিকতা চায়, তবে এতে হৃদের কোনো সমস্যা নেই। করুক আয়োজন, কিন্তু শর্ত একটাই, তার বউ তার সাথেই থাকবে। খানবাড়ির বাইরে হৃদের বউ কোথাও যাবে না, এমনকি মায়ার নিজের বাড়িতেও না। মোট কথা, পরিস্থিতি যাই হোক, ভালো মন্দ সকল পরিস্থিতিতেই তার বউ তার পাশে চাই। অন্তত কারোর জন্য সে তার বউকে নিজের থেকে দূর করবে না। মনস্তাত্ত্বিক ভাবনায় হৃদের পরপর কফির মগে চুমুক বসালো। অর্ধ খাওয়া মগটা কফি মেশিনের পাশে রেখে বিছানার দিকে এগোলো। মায়ার পাশে বিছানায় টান টান করে শুতে শুতে একই ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকলো হৃদ। মায়া তখনও হৃদের দিকে পিঠ করে কাত হয়ে শুয়ে। হৃদ বিছানায় শুয়ে মায়ার বাহু চেপে নিজের কাছে টানলো। উষ্ণতা আরাম পেয়ে মায়াও মিশে গেল হৃদের বুকের মাঝে। হৃদ দুইজনের গায়ে ব্ল্যাঙ্কেট জড়াতে জড়াতে মায়ের মাথায় শব্দ করে চুমু খেলো। হাত বাড়িয়ে বেড সাইডের লাইট অফ করে দিতেই মুহূর্তে অন্ধকার ছেয়ে গেল কক্ষ জুড়ে। মায়া ঘন নিঃশ্বাস আর হৃদের আলিঙ্গনের উষ্ণতা বয়ান করছে ভালোবাসার সৌন্দর্য, যদি সঠিক মানুষের সাথে হয়। সকাল 8:45। হৃদের গাড়ি হতে মায়া জুই দুইজনেই নামলো কলেজের সম্মুখে। হৃদের সঙ্গে আসেনি সেই 2 ঘন্টা ঘুমিয়ে আবারও ছুটেছে নির্বাচনের কাজে। তাই মায়া আর জুইকে ড্রাইভার নামিয়ে দিয়ে গেল হৃদের অপর গাড়িতে। জুই খুব সকালেই মায়ের জন্য জামা কাপড় আর বই নিয়ে উপস্থিত ছিল ফ্ল্যাটে। মায়াকে হৃদের রুমের থেকে বেরোতে দেখে খুবই ইতস্ততায় জড়িয়েছিল জুই। তারপর মায়াকে এই নিয়ে কোনো প্রশ্ন করল না সে, বরং স্বাভাবিকের ন্যায় মায়াকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে আসলো কলেজের উদ্দেশ্যে। হৃদের সঙ্গে জুইয়ের দেখা মেলেনি, আর তার আগেই হৃদ বেরিয়ে যাওয়াতে মায়াও সকলের লজ্জার সম্মুখীন হতে হয়নি। ইতস্ততায় জুই মায়ার সঙ্গে হাঁটতে হাঁটতে জড়তায় আস্তে করে বলল, গোসল করিসনি কেন? মায়া কলেজে ঢুকতে আশেপাশে তাকিয়ে রাফার খোঁজ করল। রাফার সাথে মায়ার কষাকষি হিসাব বাকি। রাফার জন্য মায়া কম বিপদে পড়েনি, বলতে গেলে সে এখনো বিপদের মুখে ঝুলে আছে। রাফার সাথে মায়ের দর কষাকষি হিসাব বাকি। রাফার জন্য মায়া কম বিপদে পড়েনি, বলতে গেলে সে এখনো বিপদের মুখে ঝুলে আছে শুধুমাত্র এই রাফার জন্য। আজ রাফাকে হাতের কাছে না পেলেই নয়। অন্য মনস্ক মায়া জুইয়ের মনোভাব বুঝতে পারল না, আর না বুঝল জুইয়ের বলা কথাটার মানে। বরং জুইয়ের কথায় মায়ার মুখ কুঁচকে বলল, এত সকালে গোসল কে করে? আমাকে দেখেছিস কখনো এত সকালে গোসল করতে যে আজ করব? শুধু উল্টাপাল্টা কথা বলিস। মায়ার কথায় জুইয়ের ইতস্ততা আরো বাড়ল। মায়াকে সরাসরি কিছু বলতে না পেরে আবারও ইঙ্গিতে বুঝিয়ে মিনমিন করে বলল, এখন তো আলাদা বিষয়, তাই না? মায়া জুইয়ের কথার অর্থ না বুঝে আশেপাশে রাফার খোঁজে অনুসন্ধানী চোখ ঘুরিয়ে বলল, কিসের আলাদা বিষয়? দেখ জুই, বিষয় যাই হোক না কেন, এই শীতের সকালে গোসল করার মতন পাবলিক আমি না, বুঝেছিস? গোসল না করে বেরিয়েছিস যে ভাই কিছু বলবে না? সে আবার কি বলবে? আমি কি তার মতো নাকি যে কথায় কথায় গোসল করব? সে তো রাত নেই দিন নেই যখন তখন গোসল করে। রাতে 3টা বাজলেও উঠে গোসল করা পাবলিক। এসব মানুষের সাথে আমার তুলনা দিলি কেমনে?
মায়ের কথায় জুঁইয়ের ইতস্ততা বাড়ল। জুঁই মায়াকে আসলে কিভাবে গোসলের বিষয়টা বোঝাবে তা নিয়ে দ্বিধায় পড়ল। মূলত জুঁই সকালে মায়াকে হৃদের রুম হতে বেরোতে দেখেছিল বলে এই মুহূর্তে সে সংকোচে আছে। মায়ের গোসল করতে না দেখে সেটা দ্বিগুণ হলো। জুঁই মায়াকে পুনরায় বোঝাতে চেয়ে বলল, তারপরও ঋতু, সবাই বলে মেয়েদের বিয়ে হলে নাকি গোসল করতে হয়। মায়া বিরক্ত হয়ে বলল, আমার বিয়ের 2.5 বছর হয়েছে, এতদিনে দেখেছিস আমায় গোসল করতে যে আজ করব? তারপরও। জুঁইয়ের কথায় ফোড়ন কেটে মায়া বিরক্তির ন্যায় বলল, তারপরও কি জুঁই? তুই আজকে আমার গোসল নিয়ে পড়েছিস কেন? তুই কি আমাকে চিনিস না? আজ নতুন দেখছিস আমাকে? সকালে গোসল না করতে এমন ভাব করছিস আজকে সকালে গোসল করাটা আমার জন্য ফরজ ছিল। তুইও তো গোসল করিসনি, তাহলে আমাকে বলছিস কেন? আমি আর তুই কি এক? অবশ্যই এক। এখন আয়, রাফাকে খোঁজ আগে। এই মাইয়ার খবর আছে, ওর জন্য আমি এখন বিপদের মুখে ঝুলে আছি। চল চল। কথাগুলো বলতে বলতেই মায়া তাড়াহুড়োর পা চালালো কলেজের পথে। আশেপাশে তাকাতেই রাফার খোঁজ করেও সন্ধান মিলল না। শ্রেয়া নাদিয়াও কলেজে নেই। মায়া কলেজের গেট পেরিয়ে মাঠে যাবে তখনই পেছন থেকে কেউ মায়ের কাঁধ জড়িয়ে উঠে উৎফুল্লতায় বলল, জানু এসেছিস? আই মিস ইউ। রাফার কণ্ঠ পেতে মায়া ফুঁসে উঠল। কাঁধের উপরে রাফার হাতটা খপ করে ধরে আক্রমণ করলো রাফার উপরে। রাগে ফুঁসতে ফুঁসতে সরাসরি মেজাজি কথাটা উল্লেখ করে মায়া চেঁচিয়ে বলল, বেয়াদব মাইয়া, মেসেজে কি পাঠাইছিলি ওনাকে? আমার জামাই ছাড়া রাতে ঘুম আসে না, একা একা লাগে, সে বাসর বোঝে না, তার সিস্টেমে সমস্যা আছে, এর জন্যই বউয়ের কাছে আসে না। কিসের লিঙ্ক পাঠাইছিলি তাকে? আবার বলিস লিঙ্ক দেখে দেখে শিখতে। ওই কি শিখবে? হ্যাঁ, কি শিখবে? মায়ের রাগান্বিত মুখটা দেখে রাফাত দুষ্টু হাসল। মায়াকে আরো রাগিয়ে দিতে নিজের হাতটা টেনে পুনরায় মায়ের কাঁধ জড়িয়ে ধরতে বলল, আরে জানো চিল, 2 দিন দেখা হয়নি বলে আমার উপর তোর এত ভালোবাসা বেড়ে গেছে? মায়েরই সাংঘাতিক তো তুই। রাগান্বিত মায়া আবারও ক্ষেপে গেল। রাফার হাতটা ঝটকা দিয়ে ফেলে দিতে বলল, অসভ্য মাইয়া, কি সব লিঙ্ক পাঠাইছিলি তুই ওনাকে? আগে সেটা বল। খবরদার কথা ঘুরাবি না। রাগে মায়ের নাকের পাটা ফুলে উঠেছে। রাফা তাতে মজা পেয়ে বলল, বাপরে, তোরা এত অ্যাডভান্স জানো? সব লিঙ্ক দেখাও শেষ? তা কি শিখলি তোরা? কয়টা কাজে লাগালি বল তো শুনি। আউচ! বাহুতে হাত চেপে রাফা মৃদু চেঁচালো। রাফার কথায় মা তৎক্ষণাৎ হাতের বোতলটায় আঘাত করলো রাফার বাহুতে। রাফার পেঁচানো নাক মুখ শক্ত করে মায়া আবারও বলল, অসভ্য মাইয়া। মায়ের অতিরিক্ত রেগে যেতে দেখে রাফা এগিয়ে আসলো। জোর করে টেনে মায়ের কাঁধ জড়িয়ে ধরতে চাইলে রাফার হাতটা ঝাটকা ফেলে দিতেই রাফা আবারও মায়ের কাঁধ জড়িয়ে ধরতে বলল, জানো দেখ, আমি যেটা করেছি সেটা তোর ভালোর জন্যই করেছি। যদি সেই দিন আমি এসব না করতাম তাহলে রিত ভাইয়া হয়তো আজও আসতো না তোর কাছে। তুই বল, বিগত 3 মাস ধরে ভাইয়ার রাগ ভাঙানোর চেষ্টা পেরেছিস বল? হয়তো আমার তরিকা ভুল ছিল, কিন্তু উদ্দেশ্য সঠিক ছিল। তুই ভাইয়ার জন্য কষ্ট পাচ্ছিলি, যেটা আমার ভালো লাগছিল না। এর জন্যই আমার উদ্দেশ্য ছিল যে করেই হোক ভাইয়া অন্তত তোর কাছে ফিরে আসুক। তারপর তোদের 2 জনের রাগ অভিমান এমনিতেই চলে যাবে। রাফার কথায় মায়ার রাগ কমল। খানিকটা নমনীয় হয়ে বলল, তাই বলে এসব পাঠাবি? অন্য কিছু করতি? তুই তো কত কিছুই করেছিস ভাইয়াকে ফেরাতে,
ফেরাতে কাজ হয়েছিল বল? তাছাড়া এখন এর থেকে বেটার অপশন আমার মাথায় আসেনি। ওই মুহূর্তে মনে হয়েছিল আমি যা করছি সেটাই ঠিক কাজ হবে। হয়তো তাই ভাইয়া ঠিকই চলে আসলো তোর টান খেয়ে। রাফার কথায় মায়া গলে গেল। আসলে মায়া বিগত 3 মাসে অনেক কিছু করেছে হৃদের অভিমান ভাঙাতে, যেটাতে মায়া ব্যর্থ হয়েছিল। তবে রাফা যা করেছে তাতে তরিকা ভুল হলেও সঠিক কাজ হয়েছে। হৃদকে চট্টগ্রামে ফেরাতে সক্ষম হয়েছে। তবে হৃদের কাছে মায়ার ইজ্জত শেষ। হৃদ ভাবছে মায়া এসব কিছুর লিঙ্ক পাঠিয়েছে তাকে। এর জন্যই তো হৃদ মায়ের সঙ্গে অদ্ভুত ব্যবহার করছে। আর এখন তো সোজা বলে দিয়েছে মায়ের হৃদকে ছাড়া অন্য কোথাও থাকতে পারবে না। বলতে গেলে রাফার কাজে মায়ের ভালোই হয়েছে, আবার বিপদও হয়েছে। ভালো হয়েছে কারণ মায়া সবসময় হৃদকে চোখের সামনে পাবে। আর বিপদের কথা মায়া কাউকে বলতে পারছে না যে মায়ের স্বামী ওর সাথে কেমন কাজ করে বেড়াচ্ছে। উফ, এই পুরো বিষয়টাতে জুই বোকার মতন দাঁড়িয়ে। মূলত মায়ের রাগের কারণটা জুই বুঝতে পেরেই চুপ থাকলো। রাফা যে মায়ের সাথে উল্টাপাল্টা কিছু করেছে তার ধারণা জুইয়েরও হয়েছিল আগে, কিন্তু কাউকে কিছু বলল না। চঞ্চল রাফা মুহূর্তে মায়াকে নিজের দলে করে নিল। মায়ার কাজ জড়িয়ে গলাগলি ভাবও হয়ে গেল। জুই সেই দিকে তাকিয়ে বিনোদন নেওয়ার মাঝে কোথা থেকে আয়নের উপস্থিত হলো সেখানে। গলা কেশে সকলের মনোযোগ ভাঙতেই চমকে ওঠার মতন জুই পেছনে তাকাতেই আয়ন এগিয়ে আসলো মায়ের দিকে। জুইকে ইগনোর করে মায়া রাফার সঙ্গে কৌশলাদি বিনিময় করে আয়ন মায়াকে বলল, শুনলাম তোমার নাকি কলেজ ট্রান্সফার করাবে হৃদ। মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে বলল, উনি তো তাই বলল। আয়ন ভ্রু উঁচিয়ে জানতে চাইল, তোমার তাতে অসম্মতি আছে? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিতেই আয়ন সুন্দর হেসে বলল, হৃদ তোমাকে নিয়ে অনেক সেন্সিটিভ মায়া। তোমার ব্যাপারে কারোর ইন্টারফেয়ারনেস পছন্দ করে না। ও যেটা বলে সেটাই শুনে যাও মায়া। তোমার উপর আসা সকল বিপদের মোকাবেলা হৃদ একাই সামলে নেবে। তুমি শুধু ওর হয়ে থাকো, বাকিটা ও সামলে নিবে। আয়নের কথা মায়া আবারও মাথা কাত করে সম্মতি দিতেই আয়ন অল্প হাসলো। ফের মায়াকে উদ্দেশ্য করে বলল, তাহলে তোমরা ক্লাসে যাও মায়া, আমি জুইকে সঙ্গে নিয়ে যাচ্ছি। আয়নের কথায় জুই চুপ রইল। আয়ন বলেছিল জুইকে বিকেলে দেখা করতে, কিন্তু তার আগেই যে সকাল দেখা করতে আয়ন চলে আসবে সেটা বোঝেনি জুই। মায়া আয়নের কথায় পাল্টা প্রশ্ন করে জানতে চাইল, কেন ভাইয়া? একটু কাজ আছে যেটা জুইকে ছাড়া সম্পূর্ণ হবে না। ও ক্লাসে করবে না? আজ করবে না? আচ্ছা। মায়া আবারও ঘাড় কাত করে সম্মতিতে দিতে রাফাকে নিয়ে চলে যেতে জুই ইতস্ত বোধ করলো আয়নের সম্মুখে দাঁড়িয়ে। আয়ন পিছনে ঘুরতে জুইয়ের ইতস্ত মুখটা দেখে কপাল কুঁচকে বলল, আপনার আবার কি হলো জুই? এমন করছেন কেন? নত মস্তিষ্কে জুই মাথা নাড়িয়ে অসম্মতি দিতে বলল, কিছু হয়নি। আয়ন কলেজ মাঠে দাঁড়িয়ে কথা বাড়াতে চাইল না, কারণ আশেপাশে অনেকেই এদিকটাই তাকিয়ে ওদের দেখছে। আয়ন কলেজের গেটের বাইরে হাঁটা দিতে জুইয়ের উদ্দেশ্যে বলল, আমার সাথে আসুন জুই। আয়নের পেছন জুইও হাঁটলো। আয়নের গাড়ির সামনে আসতেই দরজা খুলে দাঁড়ালো। জুই আর চোখে আয়নের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুইজনের। আয়ন পূর্ব থেকেই গাড়ির দরজা খুলে
জুঁইয়ের দিকে তাকিয়েছিল বলে দুইজনের চোখাচোখি হলো। ইতস্ত জুঁই লজ্জায় দ্রুত গাড়িতে উঠে বসতে আয়ন ড্রাইভিং সিটে গিয়ে বসলো। গাড়ি স্টার্ট করতে করতে আয়ন বলল, আপনার বান্ধবী নাদিয়া কোথায় জুঁই? আজকে আসেনি? আয়নের ছোট কথায় যথেষ্ট ছিল জুঁইয়ের মুড সুইংসের জন্য। মুহূর্তে জুঁইয়ের সকল জড়তা বিরক্তিতে রূপান্তর হলো আয়নের একটা কথায়। আয়ন জুঁইয়ের রাগের কারণটা বুঝতে পেরে আবারও একই সুরে বলল, আপনি আমার ভালোবাসার প্রস্তাবটা আপনার বান্ধবী নাদিয়াকে জানিয়েছিলেন জুঁই? জুঁই বিরক্তিতে অতিষ্ঠ হয়ে জেদি গলায় বলল, জানি না, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সেটা বলুন আগে। আয়ন গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, যেখানে নতুন সম্পর্ক গড়া হয় সেখানে। আয়নের কথার মানে জুঁই বুঝতে না পেরে বলল, মানে আজকে আমার বিয়ে, সেজন্যই আপনাকে নিয়ে যাচ্ছি সাক্ষী হতে। জুঁই আয়নের কথায় সিরিয়াসলি নিল না। অহেতুক মজা বলে উড়িয়ে দিতে দিতে বিরক্তি গলায় বলল, আপনার বিয়েতে আমার কি কাজ? আমাকে কেন নিয়ে যাচ্ছেন? আমি কোনো সাক্ষী টাক্ষী হতে পারবো না। আমাকে কলেজে দিয়ে আসুন, ক্লাস করব। জুঁইয়ের কথায় আয়ন আর হেয়ালি করলো না, বরং সিরিয়াস হয়ে বলল, কালকের কথা ভুলে যাচ্ছেন জুঁই? আপনি তো আমাকে কলে ওয়াদা করেছিলেন যে আমি যা চাইবো আপনি তাই আমাকে দিবেন। তাহলে আজ কেন নিজের কথার খেলাপ হচ্ছে? আয়নের কথায় জুঁই শান্ত হতে হতে বলল, আমি কথার খেলাপ করিনি। আমাদের রক্তেই নেই কথা দিয়ে কথার খেলাপ করাটা। আপনি বলুন আপনার কি চাই? আয়ন সরাসরি আবদার করে বলল, আপনাকে চাই জুঁই। জুঁই শক হওয়ার মতন করে বলল, মানে? আয়ন জুঁইকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বলল, আমি আপনাকে আজকে বিয়ে করতে চাই। করবেন আমাকে বিয়ে? অসম্ভব। জুঁইয়ের অসম্মতি আয়ন শান্ত কণ্ঠে বলল, আমার হয়ে যান জুঁই, সারা জীবন আগলে রাখবো আপনাকে। যদি আজ আমাকে ফিরিয়ে দেন তাহলে লাইফে আপনি কখনোই তৃতীয় চান্স পাবেন না আমার জীবনে ফিরে আসার। আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে দুইজনের জন্য এই ডিসিশন নিয়েছি জুঁই। আমাকে খালি হাতে ফেরাবেন না। বাকিদের সামলে নেওয়ার দায়িত্ব আমার। আপনি শুধু হ্যাঁ বলুন। আয়নের কথায় যেন জুঁইয়ের মাথা আকাশ ভেঙে পড়ার মতন চাপ পড়ছে। খালি মস্তিষ্ক ধপধপ করছে আয়নের কথাগুলোয়। জুঁই কিছু বুঝে না বুঝে শুধু আয়নকে না করে যাচ্ছে একের পর এক। অসম্ভব। জুঁইয়ের না করার সঙ্গে সঙ্গে গাড়িটা থামলো একটা কাজী অফিসের সামনে। কলেজ থেকে 10 মিনিটের দূরত্বে কাজী অফিসটি। আর সেখানে অনেকেই দাঁড়িয়ে। রাদিফকে দেখা গেল হাতে দুটো বরমালা নিয়ে। আয়ন জুঁইয়ের অপেক্ষা করছে উৎফুল্লতায়। সঙ্গে 4টা মেয়ে আর 7-8টা মতন দামড়া ছেলে দাঁড়িয়ে একত্রে। আয়নের গাড়িটি থামতেই সকলে হইচই করে এদিকটায় এগিয়ে আসতে চাইলে আয়ন গাড়িতে বসা অবস্থায় হাতের ইশারায় সবাইকে থামতে বলল। সকলে থেমে যেতে আয়ন দীর্ঘশ্বাস নিজের মধ্যে টেনে আস্তে ধীরে বলল, আপনার হাতে 1 ঘন্টার মতন সময় আছে জুঁই। 1 ঘন্টার ভেতরে চিন্তা করে তারপর উত্তরটা দিবেন আশা করি। এখন থেকে হয় আপনার সাথে আমার নতুন যাত্রা শুরু হবে, নয়তো এখানে সবকিছুর ইতি ঘটবে। এখন বাকি সম্পূর্ণটা আপনার হাতে। এতে আমি জোর করব না। তবে একটা কথা মাথায় রাখবেন জুঁই, আজ আমি এখান থেকে খালি হাতে ফিরে গেলে সোজা বিয়ে করে নিব পারিবারিক পছন্দের মেয়েকে। আমার দেখা আপনি কখনোই পাবেন না। আপনি যদি রাজি থাকেন তাহলে গাড়ি থেকে নেমে দাঁড়াবেন, মেয়েরা এসে আপনাকে নিয়ে যাবে। অসম্মতি হলে সমস্যা নেই, গাড়ি থেকে নামার প্রয়োজন নেই। আমি বুঝে নিব আপনি বিয়েতে রাজি নন।
কথাটা বলে আয়ন গাড়ি থেকে নেমে চলে গেল নিজের বন্ধুদের উদ্দেশ্যে। জুই অশ্রুসিক্ত চোখে ঠোঁট কামড়িয়ে কাজী অফিসের দিকে তাকালো। এই মুহূর্তে জুইয়ের কি ডিসিশন নেওয়া উচিত বুঝতে না পেরে দুই হাতে মুখ ঢেকে ফোঁপাতে লাগলো কান্নায়। মায়ের পরিস্থিতির শিকার হয়ে পরিবারকে না জানিয়ে বিয়ে করেছে বলেই এটা নিয়ে কত কিছু হয়ে যাচ্ছে। ওদের পরিবারের মানুষজন জানলে কি হবে সে ভয়ে আছে ওরা। এমন একটা পরিস্থিতিতে আয়ন কিভাবে জুইকে এনে দাঁড় করালো? জুইয়ের এখন কি করা উচিত? আয়নকে ফিরিয়ে দেওয়া নাকি গ্রহণ করা উচিত? আয়নের কাজ। আয়ন আজ ফিরিয়ে দিলে চিরতরে জুই আয়নকে হারাবে। বারবার আয়ন আসবে না জুইয়ের কাছে ভালোবাসার দাবি নিয়ে ছোট হতে। আবার আয়নকে গ্রহণ করলে যদি এই মুহূর্তে বিয়ে করে নেয় তাহলে ওর পরিবারের সঙ্গে আবারও বড় ধরনের ধোঁকাবাজি করা হবে, যেটা জুইয়ের দ্বারা কখনোই সম্ভব নয়।